আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থাৎ অনুপাত বিশ্লেষণ সংক্রান্ত এই দিনাজপুর বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, তো দিনাজপুর বোর্ড 2022-এ দুইটা প্রশ্ন এসেছিল সৃজনশীল এই অধ্যায় রিলেটেড। একটা পূর্বের ক্লাসে আলোচনা করেছি, আর একটা এখন আলোচনা করব। তো যাই সমাধানের চেষ্টা করি। আলোচনায় আছি পূর্বের মতো, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। এই যে একটা বিশাল অঙ্ক দেওয়া আছে এখানে, এই উদ্দীপক একটু বড় করে আমি উপস্থাপন করেছি যাতে পড়তে পারি ভালো করে। বাম দিকে শেয়ার মূলধন ও দায় আছে মোট 2,50,000, ডান দিকে সম্পদ আছে 2,50,000, এখানে আবার একটা অলিক সম্পদ আছে বিলম্বিত বিজ্ঞাপন, আর মাঝখানে কিছু চলতি সম্পদ আছে 4টা, আর উপরে আছে স্থায়ী সম্পদ। এই হচ্ছে তথ্য। নিচে আরও 2 লাইন আছে। প্রথম লাইনে বলা আছে মোট বিক্রয়ের পরিমাণ 7,50,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 4.5 লাখ টাকা এবং পরিচালন ব্যয় 1.5 লাখ টাকা। এই তথ্য দেওয়া আছে। এই সমস্ত তথ্যের আলোকে ক নম্বরে বলেছে চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো। চলতি মূলধন এর সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়, তাই না? চলতি মূলধনের আর এক নাম কার্যকরী মূলধন, যেটা তো আমরা জানি। যাই ক নম্বরের সমাধানের চেষ্টা করি। এই যে আমি উদ্দীপকটা এখানে নিয়ে এসে রাখলাম, ওটা দেখে দেখে সমাধান করব। উত্তর কিন্তু নিচের অংশটুকু, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এটা হচ্ছে চলতি মূলধন বা কার্যকরী মূলধনের অনুপাত। চলতি মূলধন আর কার্যকরী মূলধন এক, বিষয়টি মনে রাখবো। চলতি সম্পদ কত টাকা? এই যে চলতি সম্পদ, এই 4টা যোগ করে, এই 4টা যোগ করে। চলতি দায় একটা আছে, খালি প্রদেয় হিসাব, আর কিছু নাই। তো চলতি সম্পদ নিচে আমি লিখি মজুদ পণ্য যোগ প্রাপ্য হিসাব যোগ অগ্রিম খরচ যোগ ব্যাংক জমা। বিলম্বিত বিজ্ঞাপনটা কিন্তু অলিক সম্পদ, এটা কিন্তু চলতি সম্পদে আসবে না। আবার দালান কোটা স্থায়ী সম্পদ, ওটাও চলতি সম্পদে আসবে না, এই কটা আসবে। তো যোগ করি, মান লিখি আগে। মজুদ পণ্য 25,000 যোগ প্রাপ্য হিসাব 50,000 50,000 যোগ অগ্রিম খরচ 5,000 যোগ ব্যাংক জমা 15,000, সব যোগ করে এই 95,000 95,000। আর চলতি সম্পদে একটা মাত্র আছে প্রদেয় হিসাব, আর কিছু নাই। প্রদেয় হিসাবের মান লিখি কত টাকা? এই 30,000 টাকা। এই হচ্ছে চলতি সম্পদ, এই একটা মাত্র চলতি দায়। এখন মান লিখব। চলতি সম্পদ কত পেয়েছি? 95,000 মাইনাস চলতি দায় 30,000। 95 থেকে 30,000 বিয়োগ করলে হবে 65,000, 65,000, যেটি কার্যকরী মূলধন বা চলতি মূলধন নামে পরিচিত। এখন অনেক শিক্ষার্থী আমাকে কমেন্টসে লিখবে যে স্যার আমাদের তো চলতি মূলধন নির্ণয় করতে বলেছে, তো কার্যকরী মূলধন লিখলাম কেন? এরকম ব্যাখ্যা আমি 3-4 বার বলেছি যে কার্যকরী মূলধন আর চলতি মূলধন এক। শোনার পাশাপাশি বইতেও কিন্তু একটু দেখতে হবে। ওকে, তো এটাই কার্যকরী মূলধন বা চলতি মূলধন। ক নাম্বার শেষে খ নাম্বারে বলেছে চলতি অনুপাত। চলতি অনুপাত তো আমরা সবাই পারি, তাই না? উপরে কি হবে? হ্যাঁ, অনেকেই পারবে চলতি সম্পদ, আর নিচে কী হবে? চলতি দায়। মান লিখব, আমরা আগে মানটা বের করি। চলতি সম্পদ তো কিছুক্ষণ আগে বের করেছি, 95,000 টাকা হয়েছে, তাই না? আবার কি বের করব? তো করি, সমস্যা নেই। এই মজুদ পণ্য প্রাপ্য হিসাব অগ্রিম খরচ যোগ করি। তবে একটু দ্রুত বলছি, এবার কিছুক্ষণ আগে বলেছি তো সেই জন্য মজুদ পণ্য প্রাপ্য বিল অগ্রিম খরচ ব্যাংক জমা সবগুলো যোগ করে চলতি সম্পদ এই টাকাগুলি লিখব। 25,000 50,000 5,000 15,000, 25,000 50,000 5,000 15,000 সমান 95,000। কিছুক্ষণ আগে বের করেছি সেজন্য দ্রুত দেখাইলাম। চলতি দায় একটা আছে প্রদেয় হিসাব 30,000, এটাও দ্রুত দেখাইলাম, কিছুক্ষণ আগে আলোচনা করেছি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে আমি যদি এখানে না লিখে খ থেকে প্রাপ্ত বলে আনি, হ্যাঁ হবে, সমস্যা নেই, আমি আরেকবার দেখিয়েছি। এবার চলতি সম্পদ পেয়েছি কত? 95,000 উপরে লিখবো, চলতি দায় 30,000 নিচে লিখবো। 95,000কে 30,000 দিয়ে ভাগ করে হবে এই 3.17:1, মানে এখানে বলতে চাচ্ছে 1 টাকা চলতি দায়ের বিপরীতে 3 টাকা 17 পয়সা চলতি সম্পদ আছে। আবারও বলি, এই অনুপাতের দ্বারা বোঝাতে চাচ্ছে 1 টাকা চলতি দায় এর বিপরীতে 3 টাকা 17 পয়সা চলতি সম্পদ আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের চলতি অনুপাতের এই উত্তর এইটা। এইবার তড়িৎ অনুপাত। তো তড়িৎ অনুপাতের সূত্র তো আমরা জানি, উপরে তড়িৎ সম্পদ নিচে চলতি দায়। এখন
তড়িৎ সম্পদ বের করে উপরে লিখব। তো তড়িৎ সম্পদ এখানে বের করি। আচ্ছা, তড়িৎ সম্পদের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য মাইনাস অগ্রিম খরচ। তো চলতি সম্পদ কিছুক্ষণ আগে আমি দুইবার বের করেছি, কতেও বের করেছি খতেও বের করেছি, 95,000 টাকা পেয়েছি। সে 95,000 টাকা চলতি সম্পদ। সূত্রটা আগে লিখি, চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য মাইনাস অগ্রিম খরচ। চলতি সম্পদ 95,000 টাকা, সমাপনী মজুত পণ্য অঙ্কের মধ্যে দেয়া আছে 25,000 টাকা, অগ্রিম খরচ অঙ্কে দেয়া আছে 5,000 টাকা। তো যোগ বিয়োগ করি, 95 থেকে 25,000 বিয়োগ করে আমরা পাবো সম্ভবত 70,000, সেখান থেকে 5,000 বিয়োগ করে 65,000। এখানে আর একটা কথা বলি, অনেক শিক্ষার্থী হয়তো কিছু কিছু বইতে দেখবে যে এখানে ব্র্যাকেট দিছে, ব্র্যাকেট দিয়ে এই মাইনাসটা প্লাস করেছে, তার মানে কি এই দুটো যোগ করে তারপরে এটা থেকে বিয়োগ করেছে। তো একই তো কথা, এই অঙ্ক থেকে এই 95,000 থেকে পরপর এই দুইটা মাইনাস করে পেলাম 65,000। আর আমি যদি তা না করে এই দুটো যোগ করে এটার সাথে মাইনাস করি তাও কিন্তু 65,000ই হবে, একই কথা, সমস্যা নেই, যে যেভাবে বুঝে। তড়িৎ সম্পদ পেলাম 65। এবার আসি চলতি দায় একটা আছে প্রদেয় হিসাব 30,000, এই 30,000 এবার সবগুলোই তো পেয়েছি তাই না। তড়িৎ সম্পদ পেলাম 65,000 উপরে লিখব, চলতি দায় পেলাম 30,000 নিচে লিখব। 65,000কে 30,000 দিয়ে ভাগ করলে 2.17:1 হবে। এইভাবে আমরা এই তড়িৎ অনুপাত নির্ণয় করতে পারি। এবার গতে বলেছে মোট মুনাফার অনুপাত। মোট মুনাফার অনুপাত 40% হবে। উত্তরটা আগে লিখে রেখেছি, দেখি হয় কি না। সূত্র কি মনে আছে? উপরে মোট মুনাফা, নিচে বিক্রয় গুণ 100। তো আমি এই মোট মুনাফা নির্ণয়ের জন্য টোটাল ছক আনি নাই, উদ্দীপকের যেটুকু দরকার সেটুকু নিয়ে এসেছি। আরেকটা বিষয় বলে রাখি, আমি অঙ্কের নিচে উত্তর দেখাচ্ছি আর উপরে কিন্তু উদ্দীপকটা নিয়ে এসে রাখছি, এটা দেখে দেখে আমি সমাধান করতেছি। সমাধান করি, ইন্টু 100 হবে। মোট মুনাফা অঙ্কে দেয়া আছে না? দেয়া নেই, মোট মুনাফা অঙ্কে দেয়া নাই, বের করতে হবে। মোট মুনাফা সমান বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। সহজ, নিচে বের করি। মোট মুনাফা সমান বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় কত আছে? 7.5 লাখ টাকা। বিক্রিত পণ্যের ব্যয় আছে 4.5 লাখ টাকা। তাহলে 7.5 থেকে 4.5 বিয়োগ করলে সম্ভবত 3 লাখ টাকা হয়। এটা হচ্ছে মোট মুনাফা, যেটি উপরে লিখব। বের করে নিলাম মোট মুনাফা নির্ণয়ের সূত্র, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। সূত্রগুলো কিন্তু মনে রাখা লাগবে, নাহলে অঙ্ক কঠিন হবে, বারবার প্র্যাকটিস করলে সমস্যা হবে না। মোট মুনাফা পেলাম 3 লক্ষ। আর নিচে কী লিখব? বিক্রয়। এই বিক্রয় বলতে এই মোট বিক্রয় নিট বিক্রয়। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন মোট বিক্রয় নিট বিক্রয় এক হবে কেন? নিট বিক্রয়ের সূত্র কি? মোট বিক্রয় মাইনাস ফেরত মাইনাস বিক্রয় বাট্টা, তাই না? এইটাই তো। এই অঙ্কে তো বিক্রয় ফেরত নাই, বাট্টা নাই, কিছুই নাই। তাহলে মোট বিক্রয় যেটি সেটি নিট বিক্রয় হিসেবে গণ্য হবে যদি ফেরত বাট্টা এগুলো না থাকে। বিক্রয় থেকে যেগুলো বাদ দিব সেগুলো যদি বাদ দেওয়ার আইটেম না থাকে তাহলে যাহা মোট বিক্রয় তাহাই নিট বিক্রয়। সেজন্য এই যে সূত্রে নিট বিক্রয় লিখেছি, এই মোট বিক্রয় যে 7,50,000 ওটাই এখানে লিখব, ইন্টু 100। এবার এটাকে এটা দিয়ে ভাগ করে এটা দিয়ে গুণ করলে এই 40% হবে। তোমরা বের করে দেখবে, সম্ভবত 40% হবে। তো এটা হচ্ছে মোট মুনাফার অনুপাত। এবার আসি, এই নিট মুনাফার অনুপাতও বলেছে, নিট মুনাফার অনুপাত 20% হবে। আমরা মিলিয়ে নেব পরে। তো যাই সমাধান করি। এই যে নিট মুনাফার জন্য তথ্যাবলী এখানে নিয়ে এসে রেখেছি। আচ্ছা, নিট মুনাফার সূত্রটা আগে লিখি, মনে আছে সূত্র? ওই মোট মুনাফার মতোই সূত্র, কিন্তু আগে যেখানে মোট মুনাফা লিখতাম সেখানে নিট মুনাফা নিট বিক্রয় গুণ 100। মোট মুনাফার সময় কি লিখেছিলাম কিছুক্ষণ আগে? উপরে মোট মুনাফা, নিচে বিক্রয় গুণ 100, আর এখন হবে নিট মুনাফা বা বিক্রয় গুণ 100। এখন এটা সরল করি, সমাধান করি। এখন নিট মুনাফা তো অঙ্কে দেয়া নেই, তো বের করতে হবে। নিট মুনাফা সমান মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয় মাইনাস ঋণের সুদ যদি থাকে। তো আমরা লিখি মোট মুনাফা কত? ওই যে কিছুক্ষণ আগে বের করেছিলাম 3 লাখ মাইনাস পরিচালন ব্যয়। তো মোট মুনাফা 3 লাখ, পরিচালন ব্যয় অঙ্কে দেওয়া আছে 1.5 লাখ। 3 লাখ থেকে 1.5 লাখ বাদ দিয়ে 1.5 লাখ হবে, 1,50,000 হবে। নিট মুনাফা নির্ণয়ের সূত্র মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয়। মোট মুনাফা দেওয়া আছে 3 লাখ, সেখান থেকে পরিচালন ব্যয় বিয়োগ করব, বিয়োগ করে হলো 1,50,000 টাকা, যেটি নিট লাভ।
এখানে ঋণের সুদ থাকলে বাদ যেত নেই, তাই বাদ দিব না। তাহলে এই 1,50,000 নিট লাভ উপরে লিখব, আর বিক্রয়ের পরিমাণ সেই আগের বিক্রয় 7.5 লাখ। তো এটাকে এটা দিয়ে ভাগ করে যদি 100 দিয়ে গুণ করি, 1,50,000কে 7.5 লাখ দিয়ে ভাগ করে যদি 100 দিয়ে গুণ করি 20% হবে। এই যে মিলে গেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, একটা করে বোর্ড, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসে ময়মনসিংহ বোর্ড 2022 সালের প্রশ্নটির সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।